सुख करता दुख हरता वार्ता विघ्नाची दुर्वे पुरवे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। রামকৃষ্ণদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে রাধা গোবিন্দের চরণ বন্দনা করে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষকে স্মরণ করে উপস্থিত নাট্যকর্মী ও আগত সুধী যাত্রামতী দর্শকবৃন্দকে কেন্দ্রবনা মিলন তীর্থ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি এই মুহূর্তের পালা প্রযোজনা স্বর্গের পরের স্টেশন। বন্ধুগণ, আপনারা যারা ট্রেনে চেপে যাবেন টিকিট কাউন্টারে গিয়ে তাড়াতাড়ি টিকিট কেটে নিন, দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। ওই যে শুনতে পাচ্ছেন না, ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং। চুপ করুন, চুপ করুন বলছি। আপনি কি পাগল নাকি? আমার ট্রেনের 1 নম্বর প্যাসেঞ্জার এসে গেল। আপনি কে? আমি বিবেক। বিবেক? হ্যাঁ, আমি বিবেক। ওই হৃদয়পুরে ছিল আমার বাড়ি। বাবার নাম ছিল সত্য, মায়ের নাম সুনীতি। কিন্তু এখন ঘর নেই, বাড়ি নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পরে 1350 সালের মধ্যে এদেশে সব সংসারের বাবা, সত্য বাবুরা, সব সংসারের মা সুনীতি দেবীরা মারা গেছেন। তার জন্যই তো সত্য সুনীতির এই একমাত্র সন্তান এই বিবেক আজও কেঁদে বেড়াচ্ছে তার বাবার জন্যে, তার মায়ের জন্যে। বাবা, কাঁদবেন না, কাঁদবেন না বিবেকবাবু, আমি আপনার ঠিক বুঝতে পারিনি। আমার সব অপরাধ ক্ষমা করে আপনি চলুন, আমার বাড়িতে চলুন। কি করে যাব? এখন আমার ট্রেন এসে যাবে। আমি গার্ড সাহেব,
আমার এই সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটাকে নিয়ে যেতে হবে ওই স্বর্গের পরে স্টেশন। স্বর্গের পরে স্টেশন? হ্যাঁ হ্যাঁ প্যাসেঞ্জার বন্ধু, আপনি যদি স্বর্গের পরে স্টেশন যেতে চান তাহলে এখনই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ফেলুন। তা না হলে আমি যদি একবার এই সবুজ পতাকা দেখিয়ে ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলি তাহলে আর আপনার সেখানে যাওয়া হবে না, আর বাবা মায়ের সঙ্গে দেখাও হবে না। বাবা মাগো, বাবা, মা তোমায় ডাকছে। আমার ট্রেনের দ্বিতীয় প্যাসেঞ্জার এসে গেল। লোকটা কি পাগল নাকি? না না, ওকে তুই পাগল বলিস না রবি। আপনার নাম কি প্যাসেঞ্জার মশাই? ভুবন ব্যানার্জি। ভুবন? ভুবন মানে তো পৃথিবী। আচ্ছা পৃথিবী বাবু, আপনি একটা কাজ করবেন। কি কাজ? আমার এই রেলগাড়িটা চালিয়ে নিয়ে যাবেন ওই স্বর্গের পর স্টেশন। কি বলছেন আপনি? কি হলো, পারবেন না তো? কেন পারবেন না বলুন, উত্তর দিন। ভয় কি রবি? ভয় কি রবি? আমি তো রয়েছি বাবা। বাবা, বাবার মতো বাবা থাকলে সন্তানদের কোনো ভয় থাকে না, কিন্তু এ যুগের বাবারা ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখে বোবা হয়ে বসে থাকে। এ যুগের মেয়েদের মা হতে লজ্জা করে। পিচ কাটা ব্লাউজ পরা মেয়েদের পেটে কি বিদ্যাসাগর কিংবা আশুতোষ মুখুজ্জে জন্মায় খাবার বাবার ঝামেলা পামেলা দল। সেই জন্যই তো আমি 1560 সালের আগের মা বাবাদের আনতে যাচ্ছি। এক ট্রেন মা, এক ট্রেন বাবা। বাবা বাবা, আচ্ছা মানুষ তো তুমি। সেই কখন রবিকে দিয়ে তোমায় ডাকতে পাঠিয়েছি, অথচ তুমি এখনো এখানে দাঁড়িয়ে। কে উনি? বিবেক বাবু, ভদ্রলোক মানসিক ভারসাম্য হারিয়েছেন ভারতী। ভারতী অর্থাৎ ভারতবর্ষের মা। কোটি কোটি মায়ের প্রতিচ্ছবি মিলে যাচ্ছে আমার স্বপ্নের সঙ্গে। ছবিটা একেবারে মিলে যাচ্ছে। বিবেক বাবু, ঝিক 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 ঝিক। এবার আমি রেলগাড়ি ছাড়বো। সংসারের বাবা, আপনি আমার রেলগাড়ির ড্রাইভার। চলুন বাড়ির ভিতরে চলুন বিবেক বাবু। সংসারের মা, তুমি আমার রেলগাড়ির গার্ড। সন্তান কামরাগুলোকে মাঝখানে রেখে তোমাদের স্নেহের স্বপ্নের ট্রেন চালিয়ে নিয়ে চলো কর্তব্য। আর মায়া মমতার স্টেশন পেরিয়ে পেরিয়ে রচনা আধুনিক বাংলার উপকার স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। নাট্য নির্দেশনা শিবশঙ্কর কর্মকার। আলো ধ্বনি রূপসজ্জা মা লক্ষ্মী সাজঘর বুদ্বুদ। আবহাওয়া সঙ্গীত মাস্টার তরুণ দত্ত, পিরু দাস, কল্যাণ বাদ্যকর, মাস্টার পিন্টু, লোটন ও সম্প্রদায়। সুর ও নেপথ্যকণ্ঠ গৌতম সিংহ। সহযোগিতায় কেন্দ্রবনা গ্রাম্য 16 আনা। শুরু করছি আপনাদের সকলের সহযোগিতা ও আশীর্বাদ মাথায় নিয়ে এই মুহূর্তের পালা প্রযোজনা মায়ের এই চরণ তলি জীবন গাড়ি শেষ স্টেশন। বাইরে গিয়ে দেখুন এটা স্বর্গের পরের স্টেশন, স্বর্গের পরের স্টেশন। মায়ের এই চরণ তলি জীবন গাড়ি শেষ স্টেশন। বাইরে গিয়ে দেখুন এটা স্বর্গের পরের স্টেশন, স্বর্গের পরের স্টেশন, স্বর্গের পরের স্টেশন। বেরিয়ে এলাম।
কত স্টেশন পেরিয়ে আমি আমার ভগ্নির স্টেশন মানে আমার বোনের মতো ওই ভারতীর বাড়ির স্টেশনে নেমে পড়লাম। এই ভারতীর জন্য মনটা কদিন খুব খারাপ করছিল, হ্যাঁ তাই ভাবলাম একবার যাই ভারতীর বাড়ি থেকে ঘুরে আসি। ভারতী হ্যাঁ আমাকে দাদার মতো ভালোবাসে, সেই সূত্রে আমি ওকে খুব ভালোবাসি। ভারতী আমাকে দেখলে সব কাজ ফেলে ছুটে আসবে। হ্যাঁ যাই ওদের একবার ডাকি। ভারতী, ভারতী, হ্যাঁ আমি তোর নিখিল দা। আরে 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 ও মা, নিখিল দা তুমি ভালো আছো? তারপর তোদের খবর সব ভালো তো? হ্যাঁ দাদা ভালো, খুব ভালো। তা তুমি এতদিন আসোনি কেন? তোমার উপর কিন্তু আমার ভীষণ রাগ হয়েছে। পাগলি কোথাকার, এই তো এসে গেছি। মামা আমার জন্য খেলনা এনেছো? খেলনা? অনেক খেলনা এনেছি। নিখিল দা ইস কি মজা! এবারে কিন্তু গল্প বলতে হবে মামা। আমি তোমার সামনে বসবো, গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে যাব। হয়েছে হয়েছে, খুব হয়েছে। চলো নিখিল দা, আগে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে, তারপর বসে বসে গল্প করবে। তাই চল বোন। শোনো, সেবার কিন্তু খুব পালিয়ে গিয়েছিলে, এবার তোমাকে আমি ছাড়ছি না। এবার কিন্তু পেলে রাখবি, তাই তো? না না না, নিখিল বাবু নিয়ে ভারতে এত বাড়াবাড়ি আমার মোটেই ভালো লাগে না। ভারতে যতই বলুক নিখিল দাও দাদার ছোটবেলাকার বন্ধু, সেই সম্পর্কে নিখিল দাওকে ছোট বোনের মতো স্নেহ করে, তবু সেটা আমি মন থেকে মেনে নিতে পারি না। কারণ নিখিল দাওর নিজের দাদা নয়, দাদার মতো। ওদের দুজনের সম্পর্কের মধ্যে একটা মতো আছে, ভাইয়ের মতো, বোনের মতো। আর এই মতো শব্দটাই হচ্ছে যত নষ্টের মূল। তাই আমি আর চুপ করে থাকবো না, আজ এই ভারতে গিয়ে বলে যাবো। কি হলো? কি হলো গো? কি হলো? তুমি অমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কার সঙ্গে কথা বলছিলে? নিজের সঙ্গে ভারতী। নিজের সঙ্গে কেউ কথা বলে নাকি? বলে ভারতী, বলে। যে মানুষ তোর মনের গোপন গভীর কথা অন্য কাউকে বলতে পারে না, সেই মানুষের একান্ত আপন মনে নির্জনে নিজের সঙ্গে কথা বলে। কি বললে? তোমার গোপন কথা বলার কেউ নেই? আমার কাছেও তোমার গোপন কথা বলা যায় না। আমার সঙ্গে তাহলে তোমার বাজার থেকে কি আনতে হবে বলো? আমি বাজার যাবার নাম করে পালাতে চাইছো বুঝি? আমার প্রশ্নের উত্তর তুমি এড়িয়ে যেতে চাইছো বুঝি? চাইছি। আমি জানি তুমি বুদ্ধিমতী, দুটো ছেলের মা হলেও তোমার শরীরে রূপ যৌবনের অভাব নেই। কিন্তু আমি বেকার হলেও, টিউশনি করে সংসার চালালেও পুরুষ তো বটে। পুরুষকে বাইরে ছেড়ে ক্ষতবিক্ষত হতে দাও ভারতী। তুমি মেয়ে, ঘরে জানালা দরজা বন্ধ করে বসে থাকো। রাগ করো না লক্ষ্মীটি। নিখিলদা আমার দাদার বন্ধু। আমার দাদা ছোটবেলায় মারা যাবার পর থেকে ওই নিখিলদা আমার দাদার আসন দখল করে বসে আছে। তাই নিখিলদা এলে আমি তোমাকে ঠিক মতো সময় ও সঙ্গ দিতে পারি না। ঠিক আছে ভারতী, ঠিক আছে। এবার দাদার মতো দাদাকেই ফুল টাইম সঙ্গ দেবে, আমাকে পার্ট টাইম দিলেই হবে। ঠিক আছে মশাই, ঠিক আছে, আর রাগ করতে হবে না। এই নাও বাজার করার থলি, এর মধ্যে ফর্দ আছে। সামনের ওই দোকান থেকে তুমি জিনিসগুলো নিয়ে এসো, তারপর যাতে তোমার সব ঠিক থাকে আমি সেই ব্যবস্থাই করব। তোমার ঠিক না থাকলেও আমার তো ঠিক আছে। ঠিক আছে মশাই, ঠিক আছে। যাতে তোমার সব ঠিক থাকে আমি সেই ব্যবস্থাই করছি। তার মানে আমার মনে কুসুম শয়নে ঘুমায় রয়েছ প্রিয়। আমার মনে কুসুম শয়নে ঘুমায় রয়েছ প্রিয়।
না ভালো লাগছে না। যে গানটা আমাকে শোনালে সেই গানটা ওই তোমার দাদার মতো দাদা নিখিলদাকে শোনালে ব্যাপারটা জমতো ভালো। কি বললে তুমি? কি বললাম বুঝতে পারোনি? আর নতুন নয়, অনেক দিন ধরে অনেকভাবে তোমার কথাটা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন তুমি কথাটা গুরুত্ব দাওনি। কেন গুরুত্ব দেব? আমি কি তোমার মতো হীনমন্যতার রোগী? মুখ সামলে কথা বলো ভারতী। তোমার অনেক অভিনয় ধরতে পেরেও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কতদিন বলেছি নিখিল বাবুর থেকে মেলামেশা আমার ভালো লাগে না, মোটেই ভালো লাগে না। কি বললে তুমি? ভাই বোনের মেলামেশা তোমার ভালো লাগে না? ছি ছি ছি, তুমি না শিক্ষিত, তুমি না ছাত্রদের কত জ্ঞানের কথা বলো, অথচ তোমার মনটা এত নোংরা, তোমার মনটা এত নীচ, এত নীচ, এত নীচ। তুই আমাকে ক্ষমা করে ভারতী। বেকারত্বের জ্বালায়, অভাবের যন্ত্রণায় আমি আমার সুবুদ্ধি হারিয়ে ফেলেছি ভারতী। আমি বেঁচে আছি কিনা সন্দেহ হয়। তো তুমি অনেক যন্ত্রণায় মাটি দিয়ে একটা ভালোবাসার প্রতিমা তৈরি করি। রবির মুখ চেয়ে সমাজের বাচ্চা সোমের দিকে তাকিয়ে নিজেকে স্বর্গ বানিয়ে নিয়ে ভাবি আমার আর কিছু না থাক, দুটো সন্তান তো আছে, একটা ভালোবাসার প্রতিমা তো আছে। আমি? হ্যাঁ, তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসার পাঞ্চ পাদপ। তাই তোমাকে কাছে না পেলে আমার অনেক কিছু ভুল হয়ে যায় ভারতী। যাকে যাই ঘটনা ঘটে গেল নিখিলদা যেন জানতে না পারে। তুমি বাড়ির ভেতরে যাও, আমি এখনই বাজার করে নিয়ে আসছি। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। বেশি ভালোবাসলে মানুষ বোধহয় এমনি করেই ভুল করে। তাছাড়া নিখিলদা আমার বাড়িতে এলে আমিও তোকে ঠিক মতো সময়ে সঙ্গ দিতে পারি না, অথচ নিখিলদার সামনে থেকে 1 মিনিট সরে গেলে নিখিলদা অমনি এসে আমাকে বলে, ভারতী এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস বোন? সে অনেক কথা দাদা, সে তোমাকে বলা যাবে। আচ্ছা, আমি এখানে আসি বলে কি ওই ভুবন বাবু বিরক্ত হন? না না, বিরক্ত হবেন কেন, বরং খুশি হন। কিন্তু না দাদা না, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। একটু আগে তোর সঙ্গে যেন কি নিয়ে তর্ক হচ্ছিল। ও আমাদের প্রাত্যহিক দাম্পত্য কলহ, সে তোমাকে শুনতে হবে না দাদা। কেন বলা যাবে না ভারতী? মনে কর না আমি তোর বন্ধু। কি বললে? বন্ধু? না না, তুমি আমার বন্ধু হতে যাবে কেন? তুমি আমার দাদার বন্ধু। দাদা বাধা কিসের বন্ধু হতে? শোন, তোকে আমি মা, ভাই কাঁদছে, আমি কিছুদিন চুপ করতে পারছি না। মা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার মামার সঙ্গে গল্প করো, আমি তোমার ভাইকে মানে সমুসোনাকে ঘুম পাড়িয়ে এক্ষুনি ফিরে আসছি, কেমন? তুমি গল্প করো, তুমি তোমার মামার সঙ্গে গল্প করো, কেমন? সমুসোনা কিন্তু কি হলো মামা? কি ভাবছো? হ্যাঁ ভাবছি সাক্ষী রাখলে চলবে না। তার মানে? এই 10 টাকা নিয়ে ওই সামনের মোড়ের মাথায় মিষ্টির দোকান থেকে সন্দেশ নিয়ে আয়। ইস, কতদিন সন্দেশ খাইনি। দাও মামা দাও, আমি দৌড়ে যাব আর আসবো। আরবি না, দৌড়ে যেও না, রাস্তায় বিপদ হতে পারে। আস্তে আস্তে যাও, বেশি তাড়াতাড়ি করো না, বুঝলে? ঠিক আছে মামা, তুমি মাকে বলে দিও আমি সন্দেশ আনতে যাচ্ছি। নলেন গুড়ের সন্দেশ। নলেন গুড়ের সন্দেশ? ওই নলেন গুড়ের সন্দেশের থেকেও বেশি মিষ্টি ওই ভারতীর যৌবন। যে যৌবনের উত্তাপে উত্তপ্ত হয়ে ওঠার কথা ছিল আমার বিছানা, সেই যৌবন আজ ওই বেকার বাউন্ডেলে ভুবন ব্যানার্জি সবার ঘরে। আমি ভুবনের সব কথা শুনেছি। আজই আমার এ বাড়িতে আসা শেষ দিন, তাই শেষ দিন আমি শেষ কামড়টা দিয়েই যাব। কি হলো দাদা, অমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা হাসছো কেন? তুই সমুসোনাকে দুধ খাইয়েছিস? এই দেখো না, সমুসোনা আমার কোলে দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে তুই শুইয়ে দে। শুইয়ে দেব? কেন দাদা? তুই আমার কাছে
তুই আমার কাছে এসে পড়ে বস, তোর সঙ্গে আমার কথা আছে। কথা আছে? বলো না দাদা, কি বলবি? আমি মানে ভুবন বাবু বাজারে গেছেন তো। হ্যাঁ, এক্ষুনি এসে পড়বে। তার আগেই তোর সঙ্গে ব্যাপারটা আমি সেরে ফেলতে চাই। বলো না কি ব্যাপার, তুমি কি বলবে? রবি সন্দেশ খেতে চেয়েছিল, তাই ওকে আমি সন্দেশ আনতে পাঠালাম। তুমি এইভাবে মিছিমিছি বাজে খরচা করছো বলো তো দাদা? বাজে খরচ আমি করিনি ভারতী, তোর মুখ চেয়ে আমার মুখ চেয়ে? তোকে একান্ত ভাবে। আমাকে একান্ত ভাবে কি বলবে বলো? যে কথাটা আমি সবার সামনে কোনোদিন বলতে পারিনি, সেই কথাটা আমি তোকে বলতে চাই। কি কথা? কি এমন কথা বলো? আমি তোমাকে ভালোবাসি, আমি চাই ভালোবাসি। ছাড়ো, ছেড়ে দাও বলছি। আমি তোমাকে দাদার মতো শ্রদ্ধা করি, তুমি আমাকে বোনের মতো। চুপ করো। তোমার বিয়ের আগে আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর আমার সামান্য ভুলের জন্য আজ তুমি আমার হাতছাড়া হয়ে গেছো। জানোয়ার কোথাকার, বেরিয়ে যা, বেরিয়ে যা রাস্তার কুকুর, ভগ্নি স্নেহের এই মূল্য। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। বেরিয়ে যাব? তবে উপোস করে নয়, তোর ওই যৌবনের হাড়ি চেটে পুটে মামা, ও দোকান বন্ধ। ও কি তুমি মায়ের দিকে এগিয়ে যাচ্ছ কেন? মা, আমি বাবাকে ডাকবো। বাবা, লাঠি খেয়ে রবি অজ্ঞান হয়ে গেছে, আর ভুবন বাবু মনের আনন্দে বাজার করতে গেছে। আর এই সুযোগে আমি আমার অনেক দিনের স্বাদ মিটিয়ে নেব। তোর যৌবনের ভোগকে। এখন বুঝতে পেরেছি, সে তোকে ঠিক চিনতে পেরেছিল, আমি তোকে চিনতে পারিনি। সেদিন চিনতে পারিনি রে, জানো? অপূর্ব স্নেহ দেখে হাততালি দিতে ইচ্ছে করছে। আর দেখুন না ভুবন বাবু, ভারতী কি বাজে মেয়ে, জোর করে আমার সঙ্গে ইয়ে করতে চাই। এমন জানলে এ বাড়িতে আমি কখনো আসতাম না। ছি 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 ছি। তোর মনে এই ছিল রে এ আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, এ আমার ছোট বোন, বড় আদরে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার কথা না শুনে আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি লোকটা এমন জানোয়ার। আমি ভাবতে পারিনি ভাই বোনের সম্পর্কের মধ্য দিয়ে এমনি করে কাল সাপ এসে বিষ ঢেলে দিয়ে যাবে। আমি বুঝতে পারিনি গো। এই রবি, না, রবিকে তুমি ছবে না। যা বলেছি ঠিক বলেছি। রবি, তোর মাকে ওই দরজাটা বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে। আমাকে তুমি ভুল বুঝো না, আমি আমার ভুল স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, না রবি, ওকে তুই মা বলে ডাকবি না। আজ থেকে ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। বাড়ি থেকে বেরিয়ে যাও। আমাকে তুমি বিশ্বাস করো, আমাকে তুমি বিশ্বাস করো, আমাকে তুমি বিশ্বাস করো।
বিশ্বাস করতাম তুমি চিৎকার করে যদি লোক ডাকতে। আমি পারিনি গো, আমি পারিনি, লজ্জায় আমি চিৎকার করতে পারিনি। ঘৃণায় আমার কণ্ঠরোধ হয়ে গিয়েছিল, নিজের কাছে নিজে হেরে গিয়েছি বলে ঘৃণায় আমার কণ্ঠরোধ হয়ে গিয়েছিল। তাই এই 6 মাসের এই 6 মাসের সন্তান সমু সোনার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি, তুমি বিশ্বাস করো আমি বিশ্বাসঘাতিনী নই, আমি বিশ্বাসঘাতিনী নই। ওই লোকটাই প্রথম আমার সঙ্গে দুর্ব্যবহার করলো। তবু আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি বেরিয়ে যাও। আমি বেরিয়ে যাব? হ্যাঁ, তুমি যদি এই মুহূর্তে বেরিয়ে না যাও তাহলে আমি ভাববো এই রবি আমার সন্তান আর নিখিল বাবুর সন্তান সোম। একটি নদী দুটি ভাগ হয়ে মেশে দুই মোহনা। একটি নদী দুটি ভাগ হয়ে মেশে দুই মোহনা। একটি মিশেছে গঙ্গার বুকে, একটি মিশেছে গঙ্গার বুকে, আর একটি যে যমুনা মেশে দুই মোহনা। একটি নদী দুটি ভাগ হয়ে মেশে দুই মোহনা, মেশে দুই মোহনা। থেমে গেছে হাসির বাঁশিটা, প্রদীপ নিভেছে ঝরে। গঙ্গার ধারে নেমেছে গোধূলি, যমুনায় ছায়া পড়ে। সুখের সূর্যি ডুবে গেছে হায়, সুখের সূর্যি ডুবে গেছে হায়। বুক ভরা বেদনা মেশে দুই মোহনা। একটি নদী দুটি ভাগ হয়ে মেশে দুই মোহনা, মেশে দুই মোহনা। জগদীশ ভট্টাচার্যের কান্না দেখে তুমিও কাঁদছো মানিক? ভট্টাচার্য মশাই, কিন্তু এই পাষণ্ড ভগবানের চোখে একটুও জল নেই, তার মানুষের প্রতি একটু ভালোবাসা নেই। তা যদি থাকতো তাহলে আমার একমাত্র মেয়ে আর ওদিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারতো না। ভগবান, তুমি যদি ছেলে মেয়ের বাবা হতে তাহলে তাহলে হতভাগা পিতার বুক থেকে আরতি মামা। আপনি আবার কাঁদছেন ভট্টাচার্য মশাই? আবার আপনি মদ খেয়েছেন? এই চলুন চলুন ঘরে চলুন। না,
আমি ঘরে যাব না, ঘরের বাইরে বসে থাকবো। রাত বাড়লে ওই কালপুরুষটা মাথার উপর উঠলে আমার মেয়ে আরতি ওই গন্ধরাজ গাছের পাশে দাঁড়িয়ে বাবা বলে ডাকবে। আর অমনি অমনি আমি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলবো, মা, মা গো, এতদিন তুই কোথায় ছিলি রে মা? সমাজের মধ্যে কি তুই তোর এই বুড়ো বাপের কথা একবারও মনে পড়েনি? একবার এমনি করে মদ খেলে আর কতদিন বাঁচবেন ভট্টাচার্য মশাই? শেষ পর্যন্ত আপনি কি মেয়ের সঙ্গে পাগল হয়ে যাবেন? পাগল তো হতে চাই রে বাড়ি। আমি আমার একমাত্র মেয়ে আরতির মৃত্যুকে ভুলে যেতে চাই। ভুলতে চাইলেও কি ভোলা যায় ভট্টাচার্য মশাই? আপনি তো আমাকে কতদিন বলেছেন প্রবঞ্চ মায়া হলো মহামায়ার মায়া, যতদিন আপনার কায়া আছে ততদিন মায়াও থাকবে। শেষ মায়া আপনি কোনোদিনও ভুলতে পারবেন না, কোনোদিনও ভুলতে পারবেন না। কি করে ভুলতে পারবো? আদ্যা শক্তি মহামায় তো এই জগৎটাকে আচ্ছন্ন করে রেখেছে। নাহলে কেন কেন আমার মনে হয় তার দিয়েছে আমাকে বারবার বলছে, বাবা আমি বাবা। এলাম। তুই তুই এসেছিস মা, তুই এসেছিস? ওই পঁচিশ বাচ্চাকে নিয়ে এই বুড়ো বাপটাকে ভুলে গেছিলি বুঝি? কাকা আমি হ্যাঁ, তুই তো আমার মেয়ে আরতি। এই রাতের অন্ধকারে তুই আমাকে দেখতে এসেছিস বুঝি? দেখ তোর এই হতভাগা বুড়ো বাপটাকে ভালো করে দে। তুই ছিলি না বলে আনন্দে আনন্দে আমার হাড় বাইরা গুলো বেরিয়ে গেছে। তোর জন্য আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে কাকা গেছে। আমি আরতি নই, আমি আরতির বান্ধবী ভারতী। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুই আবার আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে চাস? পারবি না। ছমাসে দাদু ভাইকে নিয়ে যখন আবার ফিরে এসেছি তখন আর তোকে আমি পালিয়ে যেতে দেবো না, কিছুতেই না। দে দাদু ভাইকে আমার কোলে দে, দে বলছি। দাও ভারতী দি, তোমার ছেলেকে কাকার কোলে তুলে দাও। এই নাও, এই নাও কাকা, এই নাও। টাকার চেয়ে সুদ মিষ্টি। সুদ সমেত আমি টাকা ফেরত পেয়েছি। অনেক টাকা, অনেক ধন। ভিখারি জগদীশ ভট্টাচার্য, কাঙাল জগদীশ ভট্টাচার্য, 6 মাসের মধ্যে তুমি আবার মশাই আবার মদ খেয়েছেন? কেন? কোন দুঃখে? আমি তো আমার নাতি সমেত আমার মেয়েকে ফেরত পেয়েছি। না কি বল মা আরতি? কাকা আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আরতি নই, আমি আরতির বান্ধবী ভারতী। আরতি? হ্যাঁ ভট্টাচার্য মশাই, ভারতী দিদির স্বামী ভারতী দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আরতি দিদির মৃত্যুর খবর ভারতী দিদি জানতো না, তাই আরতি দিদির কাছে আবার আশ্রয় নিতে এসেছে। আশ্রয়? হ্যাঁ কাকা, আশ্রয়, চিরদিনের মতো আশ্রয়। কিন্তু আরতি তো নেই কাকা। কে বললে আরতি নেই? আজ থেকে তুই আমার মেয়ে আরতি আর তোর ছেলে এই নাতি। তুই তোর এই বুড়ো বাপের মাথায় হাত দিয়ে বল,
তুই আমাকে ছেড়ে আর কোথাও যাবি না। যাবো না কাকা, আমি যাব না তোমাকে ছেড়ে, আমি এখান থেকে আর কোথাও কোনোদিন যাব না কাকা। আর আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাক। বাবা বাবা বাবা। ঈশ্বর, তুমি আমার সঙ্গে যুদ্ধে হেরে গেলে। তোমার মানুষের যুদ্ধে ভগবান পরাজিত। মানিক, আমার মেয়ে ঘরটা খুলে দাও, তার আঁচলের চাবিটা ওর হাতে তুলে দাও। জামা যা, এই দাদু ভাইকে নিয়ে ঘরে যা। যাচ্ছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। শোন শোন মা, এই দাদু ভাইকে আজ থেকে এই তোর ছেলে নাম রাখলাম অর্জুন। অর্জুন? আরে মা, এই ঘুমিয়ে গেছে, দাদু ভাইকে নিয়ে ঘর শুয়ে না সারাকে। এই কতদিন পরে এই বাড়িতে আনন্দের বন্যা এলো। ঠাকুর, তোমার অদ্ভুত কি লীলা। আহা শ্যাম যে আমার ঘুমায়, ও ঘুমা যশোদার কোলে, মাখন চুরি করবে বলে আর দুটো দিন পরে। আহা শ্যাম যে আমার ঘুমায়, ও ঘুমা যশোদার কোলে, মাখন চুরি করবে যে গো আর দুটো দিন পরে। আহা শ্যাম যে আমার ঘুমায়, ও ঘুমা যশোদার কোলে, মাখন চুরি করবে যে গো আর দুটো দিন পরে। ও গো আর দুটো দিন পরে, ও গো আর দুটো দিন পরে। সেই আশ্চর্য রকমের রেলগাড়িটা মায়ের কোল স্টেশনে মা তার শিশু সন্তানকে নামিয়ে দিয়ে পিতৃত্ব স্নেহের স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা বসুন। ভুল বোঝাবুঝি স্টেশন থেকে রেলগাড়িটা ছেড়েছি, তারপর সন্দেহ, সম্মানবোধ আর অবিশ্বাসের স্টেশন পেরিয়ে পেরিয়ে ঝগড়াঝাটি স্টেশনে রেলগাড়িটা কিছুক্ষণ দাঁড় করিয়ে কন্যা স্নেহ স্টেশনে ইঞ্জিনটাকে কিছুক্ষণ ঠিক করে নিয়ে কর্তব্য কিংবা অনুশোচনার স্টেশনে পৌঁছতে 21 বছর সময় লেগে গেছে। এই আমি গাড়ি দাঁড় করাবার সিগন্যাল দিলাম। দিন যায়, মাস যায়, বছর যায়, ঠিক তেমনি দেখতে দেখতে 21টা বছর পেরিয়ে গেল। ওই দেখুন, পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি আত্মবিলাপ করতে করতে এদিকে আসছেন। ততক্ষণ আমি ওই ক্যান্টিন ডাস্টবিন থেকে কিছু টিফিন করে নিই। 21 বছর ধরে আমি ভারতীয় শ্রমকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাদের সন্ধান পেলাম না। ভারতের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আমি পুলিশের চাকরি পেলাম। বর্তমানে আমি হৃদয়পুর থানার ওসি। এখন হাতে আমার অনেক ক্ষমতা, কিন্তু সকল ক্ষমতা প্রয়োগ করেও আমি আমার এই ভাঙা মনটাকে কিছুতেই জোড়া লাগাতে পারছি না। একটা ভালোবাসা, সামান্য একটা ভালোবাসার ফুল 21টা বছর আমার এই জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবেই তো। সন্দেহের আগুন যে ভয়ঙ্কর আগুন, ওই আগুনে কত সংসার যে পুড়েছে, কত মনে জমা হয়েছে সন্দেহের ছাই, তার কোনো হিসাব নাই। আপনি বিবেক বাবু না? বিবেককে যে চিনতে পারে সে এমন বিবেকহীনতার কাজ করে কি করে? আমি ভুবন বাবু তো। 21 বছর আগে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি তো এখন হৃদয়পুর থানার দারোগা বাবু। নমস্কার দারোগা বাবু। নমস্কার। ভালো পুলিশ অফিসার হিসাবে অনেক মানুষের কাছ থেকে আপনি সম্মান পেয়েছেন,
আমার ঊর্ধ্বতন অফিসাররা আমাকে যথেষ্ট ভালোবাসেন। কেউ ঘুষ চাইলে আপনি তাকে অপমান করেন। আপনার বড় ছেলে রবি একটা বড় কোম্পানিতে কাজ করে, আপনি তার বিয়ে দিয়েছেন, একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। ঠিক আপনার বড় ছেলে রবির মতো দেখতে হয়েছে, তাই না? হ্যাঁ, ছেলে, ছেলের বউ, নাতি, এদেরকে নিয়ে আমার সুখে দিন কাটছে। মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলছি? বলছেন না। আপনি সুখে আছেন, শান্তিতে আছেন। ইয়েস ইয়েস বিবেক বাবু, আমি সুখে আছি, শান্তিতে আছি। আমি কার জন্য দুঃখ করতে যাব? তাছাড়া আমার তো এখন কোনো অভাব নেই। অভাব না থাকলেও অভাবের দিনের সেই স্বভাবটা তো আছে। বিবেক বাবু, আপনি জবাব দিতে পারেন? এত প্রভাব প্রতি থাকা সত্ত্বেও নবাবের চাল চলন দেখিয়ে তক্তা কাবাব খেয়েও রাত্রে ঘুম হচ্ছে কি? কেন হবে না? কার চিন্তা আমাকে ঘুম কেড়ে নেবে? আপনার ভালোবাসার চিন্তা। ভালোবাসা? আপনার স্ত্রী ভারতীর ভাবনা। ভারতী? আপনার ছোট ছেলে সোমনাথের শত সহস্র স্মৃতি। স্মৃতিরা তোল তোলে তলিয়ে গেছে। আর সপ্তটিকা মধুকর ভালোবাসার কবলে কামিনী আমাকে পথভ্রষ্ট করতে পারেনি। সন্ধ্যের সাগর সাঁতার দিয়ে আমি পৌঁছে গেছি সিংহল দ্বীপে। আমি সুখী, আমি মুক্ত। আপনি দুঃখী, আপনি বন্দী। না, আমি সুখী, আমি মুক্ত। আপনি নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন। আপনি জানেন না, আপনি জানেন না আপনার অনুশোচনা ট্রেন পৌঁছে গেছে স্মৃতির স্টেশনে। বিবেক বাবু, বাবু, আপনি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন। আপনি জানেন আপনার ছোট ছেলে আপনারই সন্তান। তবে তাৎক্ষণিক মুহূর্তে দেখবার জন্য আপনি সওদাগর সেজেছিলেন। বিবেক বাবু, ব্রাহ্মণকে গায়ত্রী লুকিয়ে কোনো লাভ নেই দারোগা বাবু। আপনি খুঁজুন, আপনি অনুসন্ধান করুন। যদি তাদের দেখা পান ভালো, তবে নিশ্চিন্তে থাকুন। সন্দেহ মহাসাগর আর সুখসিংহ রাজ্য থেকে আপনাকে উদ্ধার করবে আপনারই ছোট ছেলে শ্রীমন্ত সওদাগর। শ্রীমন্ত সওদাগর। বিবেক বাবু, না না, আমি আর পারছি না। 21 বছর ধরে একটা যন্ত্রণা আমাকে, জীবনটা আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে। বিবেক আমাকে তাড়িয়ে বেড়ায়, তাড়িয়ে নিয়ে বেড়ায়। বিবেকের কাছে আমি জবাব দিতে পারি না। যন্ত্রণা এই বুকটা আমার শীতল হয়ে উঠেছে। আমি নিশি পাওয়া মানুষের মতো নিশুতি রাতে মনে মনে ডাকি, সোমনাথ, ভারতী। কি হয়েছে? কি হয়েছে বাবা? আবার কি আপনার শরীর খারাপ করছে? কতবার না আপনাকে বলেছি একবার আজে বাজে চিন্তা করে মন খারাপ করবেন না। রবি, তোমার ভাইয়ের চিন্তা, তোমার মায়ের চিন্তা, তোমার কাছে আজে বাজে চিন্তা? তা নয় তো কি বাবা? যে ভদ্র মহিলা 21 বছর আগে 6 মাসের বাচ্চাকে নিয়ে আপনাকে ছেড়ে এই ঘর ছেড়ে চলে গেছে, তার কথা ভেবে কি লাভ? রবি, তোমার মা তোমার কাছে শুধু ভদ্র মহিলা না? মানে তুমি তো লেখাপড়া শিখেছো, কলেজ ইউনিভার্সিটির অনেক সিঁড়ি পেরিয়ে বড় বড় সার্টিফিকেট নিয়ে এসেছো। আর সেই জন্যই বুঝি ভুলে গেছো তোমার এই জীবন বোধের প্রথম ভাগের পাতাটা। বাবা, লেখাপড়া শিখে মানুষ যে এত অশিক্ষিত হয় তা তো আমার জানা ছিল না রবি। বোমা, বোমা। বাবা, আপনি আমায় ডাকছেন বাবা? হ্যাঁ মা অঞ্জলি, তোমার ছেলে কোথায়? অপু ভেতরে বসে বই পড়ছে বাবা। পড়ছে? দাদু ভাই পড়া বন্ধ করে দাও বৌমা। কারণ যারা পড়ে
তারা বোধহয় পড়েই যায়। বাবা বাবা অপু, অপু। অপু আসতে এত দেরি করছে কেন? কি হলো দাদু, তুমি হাসছো কেন? তোর বাবা নিচের দিকে নেমে পড়েছে বলে রে ভাই। আপনি থানায় যাবেন না বাবা? যাবো বাবা যাবো। থানায় গিয়ে তো সে চোর গুন্ডা বদমাইশদের শায়েস্তা করবই। তার আগে আমি আমার বড় ছেলে রবিকে একটু শাসন করে যাই। কেন বাবা, আপনার ছেলে কি কোনো অন্যায় কাজ করেছে? বাবা, আমার ছেলে কখনো অন্যায় কাজ করতে পারে? জবরদস্ত পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে, শ্যামব্রত গুপ্তা অ্যান্ড কোম্পানির সেলস ম্যানেজার, এমকম পাস করা সুদর্শন যুবক, শুধু তার মাকে বলে ভদ্র মহিলা। ছি ছি ছি। কি সিন আপনি ক্রিয়েট করতে চাইছেন বাবা? অঞ্জলি, তুমি বিশ্বাস করো, আই কান্ট ইমাজিন। ইংরেজি নয় রবি, বাঙালির ছেলে, আগে বাংলা ভাষা শেখো। বাবা, একটা বর্ণ পরিচয় নিয়ে, বর্ণ পরিচয় প্রথম ভাগ নিয়ে তুমি পড়ো। অ আ রস্যই দীর্ঘই বয়াকার বয়াকার বাবা, ময়াকারে মা। নো নেভার। আমি বর্ণ পরিচয় মুখস্থ করে আর একটা ভুবন ব্যানার্জি হতে চাই না। আমি আমার মতো হতে চাই। পুলিশ অফিসার হয়ে উনি ঘুষ খাবেন না, সততার স্মৃতির ঝুড়ি মাথায় নিয়ে গরুর গাড়ির মতো জীবনের মাটি মারিয়ে মারিয়ে মরণের দিকে এগিয়ে যাবেন, তবু আদর্শ ত্যাগ করবেন না। ওয়ার্থলেস কোথাকার। কি? বাবাকে তুমি ওয়ার্থলেস বললে? ইয়েস, আমি ঠিক বলেছি। বাবা, তুমি একটা ওয়ার্থলেস। আই এম অলসো কারেক্ট। আমিও ঠিক বলেছি। অঞ্জলি, অপুটা একটু একটু করে বাবার দিকে চলে যাচ্ছে, তুমি ওর দিকে লক্ষ্য রাখো। আর হ্যাঁ, আমি অফিস চললাম, আজ নাইট শোয়ে সিনেমা দেখতে যাবো। কিন্তু বাবার ঠিকাতে ভীষণ অসুবিধা হবে। অঞ্জু, বাবার অসুবিধা হবে বলে আমি আমার জীবন যৌবনের সমস্ত স্বপ্ন ব্যর্থ করে দিতে পারি না, তা হতে পারে না। ওকে, টাটা।
চল মা ভারতী, আমায় ছেড়ে কোথাও যাবি না? যাব না বাবা, কোথাও যাব না। কোথায় যাব, কেন যাব? আমি যে 21 বছর ধরে একটু একটু করে তোমার মেয়ে আরতি হয়ে গেছি বাবা। আরতি? আরতি ছিল আমার ছেলেবেলার বান্ধবী, একথা আমার দাদা ছাড়া কেউ জানতো না। বিয়ের পর ভালোবাসার আনন্দে আমার স্বামীকেও আমি একথা বলতে ভুলে গিয়েছিলাম। কি হলো মা, তুই কি আমার জামাইয়ের কথা ভাবছিস? ভাবতেই হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। আদ্যা শক্তি মা মহামায়া যেমন পিতা গিরিরাজের ঘরে এসেও কৈলাসপতি স্বামী শিবের কথা ভাবতো, তেমনি তুই আমার জামাইয়ের কথা ভাবছিস। ঠিক বলেছো বাবা, তোমার কথাই ঠিক। সেই জন্যই তো এই বৃদ্ধ গিরিরাজ প্রত্যেক দিন জিজ্ঞাসা করে, ও মা মহেশ্বর যদি তোকে কোনোদিন নিতে আসে, সেদিন তুই কি করবি রে মা? কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে, অঝোর ঝোরে ঝরবে যে জল, পাষাণের দু চোখ বে। কৈলাসে যাবে গো চলে গিরিরাজের মেয়ে, অঝোর ঝোরে ঝরবে যে জল, পাষাণের দু চোখ বে। অঝোর ঝোরে ঝরবে যে জল, পাষাণের। কোথাও যাওয়া হবে না, কোথাও যাওয়া হবে না। তুই চলে যাবি বলেই কি 21টা বছর ধরে তোকে বুকের ভেতর লুকিয়ে রেখেছিলাম। কার্তিকের মতো দাদু ভাইকে 21 বছর ধরে কষ্ট করে বড় করেছিলাম। চলেই যদি যাবি তাহলে ফিরিয়ে দিয়ে যাবে আমার মায়া মাখা বাবা। 21টা বছর। কেঁদো না বাবা, তুমি কেঁদো না, আমি যাব না বাবা। আমি তো বলেছি কোথাও যাব না বাবা। চলো বাবা চলো, তোমার সন্ধানিকের সময় হয়ে গেছে বাবা। আমার সেবা করতে করতে তুই যেন তোর স্বামী আর বড় ছেলের কথা ভুলে যাস না রে মা। তাই কি কখনো পারি বাবা, তাই কি কখনো পারি? কারণ আমি যে এখনো কপাটের চৌকাটে ষষ্ঠীর ফোঁটা দিই, আমি যে এখনো স্মৃতিতে সিঁদুর পরি, তাই তারা যেখানেই থাক, যত দূরেই থাক, তাদের কথা তো আমার মনে পড়বেই বাবা। তাই তো সকালে সন্ধ্যা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ওগো ঈশ্বর, তারা যেখানেই থাক, যত দূরেই থাক, তুমি তাদের মঙ্গল করো ঠাকুর। মা মা দাদু, আজ আমি দারুণ এটা বুঝেছি। অফিসার যতগুলো প্রশ্ন করেছিল সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়েছি, বুঝলে মা? এ কি মা, তুমি কাঁদছো কেন? না রে দাদু ভাই, তোর মা কাঁদেনি তো। কাঁদছে দাদু, কাঁদছে। অর্জুন, সত্যি করে বলো তো মা, কেন তুমি কাঁদছো? কেন চোখের জলে ভেসে যাচ্ছে আমার মায়ের আঁচল? অর্জুন, দাদুর এই মাসের পেনশনের টাকা শেষ হয়ে গেছে বুঝি? তুমি যে বাচ্চা ছেলে মেয়েদের পড়াও, তাদের মাইনের টাকাও বুঝি শেষ হয়ে গেছে? অর্জুন, বলো না মা, বলো, কার জন্য তুমি কাঁদছিলে? তোর মা তোর বাবার জন্য কাঁদছিল। না মা না, বাবার জন্য তুমি কোনোদিন কাঁদবে না। যে বাবাকে আমি ঘেন্না করি, সেই বাবার জন্য কোনোদিন চোখের জল ফেলবে না। বাবাকে ঘেন্না করিস? না না, বলিস না, বলিস না, পাপ হবে। বাবা হচ্ছে জন্মদাতা পিতা। পিতা? হ্যাঁ হ্যাঁ রে অর্জুন, শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। মানি না, মানি না আমি শাস্ত্রের কথা। যে লোকটা মিথ্যে সন্দেহ করে 21 বছর আগে এক রাতের অন্ধকারে আমার এই মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাকে আমি পিতা বলেও মানি না, আর স্বর্গ বলেও মানি না। অর্জুন, কেন মানিস না অর্জুন? কেন মানবো মা?
আমার বাবা বলে যাকে তুমি সম্মান দেখাতে বলছো, সেই ভদ্রলোকেরা বলেছিল এই 6 মাসের সমু তোমার ছেলে নয়, আমি নাকি তোমার অবৈধ সন্তান। তার সেই ভুলকে মিথ্যা প্রমাণ করবার জন্য সেদিনের 6 মাসের সন্তান তোকে বুকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম বাবা। বেরিয়েই যখন এসেছিলে তখন সেই লোকটার কথা তুমি মনে রেখেছো কেন? কেন তুমি তার জন্য চোখের জল ফেলো? কেন সেই অমানুষ লোকটার কথা ভেবে এখনো তুমি স্মৃতিতে সিঁদুর পরো? মা, করতেই হবে বাবা, এটা যে সমাজ সংসারের নিয়ম। বাহ বাহ, রে সবাই সংসারের নিয়ম। বাহ, মহানুভব স্বামী শিশুপুত্র সহ তার স্ত্রীকে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে বের করে দেবেন, আর হতভাগিনী স্ত্রী সেই স্বামীর মঙ্গল কামনায় স্মৃতিতে সিঁদুর পড়বে। বাহ বাহ, রে সমাজের নিয়ম। অর্জুন, এসব তুই কি বলছিস বাবা? আমি সেই পুরনো সিস্টেম চেঞ্জ করার কথা বলছি। অর্জুন, আমি এই বুড়ি 20 শতাব্দীর সমস্ত নিয়ম শৃঙ্খলা ভেঙে ফেলার কথা বলছি। আমি বেরিয়ে আসতে চাইছি একটা অবক্ষয়ের ব্যারিকেড থেকে। আমি ভাঙবো, আমি সব কিছু ভেঙে চুরমার করবো। অর্জুন, ভেঙে চুরমার করে দিবি? তাহলে দেখ, মায়ের সঙ্গে ছেলের যে সম্পর্ক, এটা তো পুরনো নিয়ম, এটা ভেঙে চুরমার করে দে। দাদুর সঙ্গে নাতির যে স্নেহের সম্পর্ক, সেটা তো আরো পুরনো নিয়ম, সেটা ভেঙে চুরমার করে দে। আমার এই বুকটা ভেঙে চৌচির করে মাতৃ স্নেহের পুরনো সিস্টেমটাকে তুই চেঞ্জ করে দে বাবা, তুই চেঞ্জ করে দে। মা, তুমি আমায় ক্ষমা করো মা। তুমি বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে তোমার মুখে বাবার কথা, নিখিল গুপ্তের কথা শুনতে শুনতে আমার মনের মধ্যে এক দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে। তাই তো আমি চাকরি খুঁজতে গিয়ে খুঁজে বেরিয়েছি বাবাকে, দাদাকে, আর সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে। আমার অবচেতন মনের সত্য অন্বেষণ আমাকে যে পাগল করে দেয়, আমাকে যে পাগল করে দেয়। অর্জুন, তাদের কাউকে খুঁজতে হয় না বাবা, শুধু মা শব্দের মানে খোঁজ, আর মায়ের আদর্শকে ভালো করে চিনে রাখ। ওরে অর্জুন, এই সংসারে যারা মাকে চিনেছে তাদের আর কাউকে চিনতে হয় না বাবা, আর কাউকে খুঁজতেও হয় না, খুঁজতেও হয় না, খুঁজতেও। আমি তোমাকে চিনেছি মা, আমি দেখেছি তোমার মহিমময়ী মাতৃমূর্তি। আমি সেই মূর্তির চিরকাল পুজো করব আমার চোখের জল দিয়ে, আর প্রয়োজন হলে এই বুকের রক্ত দিয়ে। কিন্তু সেই স্বার্থপর সন্দেহকারী বাবাকে আমি কোনোদিনও বাঁচাও ওকে অন্ধকার গলি বদলে একটা কিশোর জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এদিকে আসছে। নিশ্চয়ই সেটা কোনো বিপদ আছে। ভয় নেই, আমি আসছি। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। একই কে তুমি? কি হয়েছে তোমার? আমি এই বস্তির ছেলে। এই 3 মাস হলো আমার বাবা মারা গেছে। এই 3 মাসের ঘর ভাড়া দিতে পারিনি বলে বস্তির মালিক গুন্ডা লাগিয়ে বস্তি থেকে আমাকে উচ্ছেদ করার জন্য। ঠিকই তো করছে, তুমি বস্তির ঘরে বাস করবে অথচ ভাড়া দেবে না, তা কি করে হয়? কিন্তু আমি ভাড়া কোথা থেকে দেবো বলতে পারেন? তার মানে বাবা মারা যাওয়ার পর থেকে আমি 2 বেলা পেট ভরে খেতেই পাই না। তোমার মা নেই? না, মা অনেক আগেই মারা গেছে। তোমার দাদা দিদি আত্মীয় স্বজন? কেউ নেই, কেউ নেই। এই পৃথিবীতে আমি ছাড়া আমার আর কেউ নেই। আমি এক অসহায়। তুমি ছোট্ট একটা প্লাস্টিক কারখানায় কাজ করতাম, সেখানে খেলনা তৈরি হতো দিনের বেলায়, আর রাত্রে হতো 2 নম্বরই কাজ। কারখানার মালিক আমাকে সেই কাজে লাগাতে চেয়েছিল, তাই 1 মাস হলো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কিন্তু এখন এই বস্তি থেকে আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলুন তো? আমার মতো এই বাবা মা মরা ছেলেদের ঘরে শত্রু বাইরে শত্রু, আমাদের কি লড়াই করে জিতে নিতে হবে এই বেঁচে থাকার আশ্রয়? তোমরা আর আগেই নিশ্চয় হবে মানিক। তোমরা ঘর থেকে জিনিসপত্র বিছানো কোনি বাটি পর্যন্ত যা ছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছি। তোমরা হাসবে না বলে যাচ্ছি। আপনি কে রে? তুই মদন এই ছোকরাটার সঙ্গে বিয়া পেটেছে?
মুখ সামলে কথা বলবে জানোয়ার। চুপ না হরামির বাচ্চা, রাস্তামি করলে মুখের মাপটাই তবে রে সোরের বাচ্চা। কি হলো রে? বস্তি মালিকের পোষা গুন্ডা, দু একখানা ঝাপটা খেয়ে লটকে পড়লি যে। বল বল, আর কোনদিন এরকম অসভ্যতা করবি? বল সোরের বাচ্চা, আমার কথা জবাব দে। এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারিস না, ছিঁড়ে ফেলতে পারিস না বেঁচে থাকার এই পুরনো সিস্টেম। কোন রকমে বাঁচতে হবে এই বর্বর বোধের মুখে লাথি মেরে ওই অসহায় মা বাবারা ছেলেটাকে আমার মতো ভাই বলে বুকে টেনে নিতে পারিস না। দাদা সারা স্বর্গ নরক একাকার হয়ে গেল, এমন নরক গুলজার হয়ে যাবে। তবে রে জানোয়ার, ওদের পেছনে ছুটে যেও না দাদা, ওরা লম্পট লুটেরা অন্ধকার পৃথিবীর মানুষ। ওরা তোমাকে চিনে গেল, সুযোগ পেলে তোমার হাত থেকে আমাকে ঠিক ছিনিয়ে নিয়ে যাবে। না, তা ওরা পারবে না। অর্জুন যাকে ভাই বলে রেখেছে তাকে আর কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। দাদা আমার মা আমাকে এই শিক্ষাই দিয়েছে জয়। তোমার মা? হ্যাঁ হ্যাঁ জয়, চল আমার মায়ের কাছে যাই, মায়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে আমরা নতুন পথে পা বাড়াবো। তারপরে সভ্য সমাজের কাছে চিৎকার করে বলবো, তোর মতো ওনার ছেলেকে ভাই বলে বুকে টেনে নিয়ে এই বর্বর সমাজের বুকে ভেঙে দিলাম। সামনে চলার নাম জীবন, পিছিয়ে চলার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে চলার নাম জীবন, পিছিয়ে চলার নাম মরণ। এগিয়ে যাব জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে চলার নাম জীবন, সামনে চলার নাম জীবন, সামনে চলার নাম জীবন। ভেঙে দেবে, ভেঙে গুড়িয়ে দেবে। মিস্টার সেবাব্রত গুপ্তের পোষা গুন্ডারা ওই অপরিণাম দর্শী অর্জুনের মাথায় লোহার ডান্না মেরে মাথাটা ভেঙে গুড়িয়ে দেবে। তোমার এত বড় সাহস, আমাদের লোক বস্তি উচ্ছেদ করতে গেলে তুমি তাদের মেরে তাড়িয়ে দিয়েছো। তাই বলুন মিস্টার রবি, অর্জুন বাবু সাহস আছে। সাহস নয়, ওটা দুঃসাহস। আর সেই দুঃসাহসের পরিণাম হবে মিস্টার সেবাব্রত গুপ্তের উষ্ণ আলিঙ্গন। তা তুমি জানো না? মিস্টার সেবাব্রত গুপ্ত সাহসী যুবক অর্জুন বাবুকে তার কারখানায় চাকরি দিতে চায়, এ কথা আপনি মিলিয়ে নেবেন। অসম্ভব। মিস্টার সেবাব্রত গুপ্তকে তুমি চেনো না মিস পল্লবী? চিনি চিনি, মাত্র 1 বছর তার পেয়ের কাজ করলেও লোকটাকে আমি যতখানি চিনি ততখানি আপনি চেনেন না। আপনি একজন ক্যারিয়ারিস্ট, অনেক উঁচুতর স্বপ্ন দেখেন, কিন্তু গুপ্তদের চিনতে না শিখলে জীবনের স্বপ্নকে আপনি কোনোদিনই সফল করতে পারবেন না মিস্টার রবি। মিস পল্লবী, আমি বড় একা অসহায়, আপনি আমাকে সাহায্য করবেন। আমি? হ্যাঁ তুমি। তুমি তুমি বিশ্বাস করো পল্লবী, তোমার অদ্ভুত ইন্টেলিজেন্সি আমাকে মুগ্ধ করেছে, তাই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। মিস্টার রবি, যে কথাটা তোমাকে বলবো বলবো করে বলতে পারিনি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। পল্লবী, রবি, এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। তাই এই অনুরাগ, দুজনার স্বপ্ন আশা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা।
গোপাল দা তুমি আর বলবেন না, কাল থেকে হঠাৎ ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে গেছে? তা লাগবে না ঠান্ডা? কাল থেকে অফিসে যা গরম গরম আবহাওয়া চলছে, ওদিকে সাহেব গরম আর এদিকে আপনারা গরম। তার মানে? আরে বুঝতে পারছেন না, কোথাকার কোন অর্জুন না ফর্জুন জয় নামে ছেলেটাকে সাহেবের লোকের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তারপরে আপনাদের এই কীর্তি গোপাল 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 গরুর পাল হয়ে যায় মাঠে, শিশু গন্ধে মন নিজ নিজ পাটে। আরে হাসবেন না, হাসবেন না ম্যানেজার বাবু, আপনিও হাসবেন না দিদিমণি। এই ভালোবাসার বক বকম বাদ দিয়ে এই অফিসের কাজকর্ম সব সেরে ফেলুন। আরে বাকি কাজটা না আপনারা গিয়ে কোনো গাছতলায় সেরে নেবেন। আরে চুপ করেই তো ছিলাম, কিন্তু আজ এই কথাটা না বলে থাকতে পারছি না। কি কথা? কি সরকারি অফিস আর কি বেসরকারি অফিস, সব অফিসের কাজে আমাকে বাইরে যেতে হয়। আর গিয়ে কি দেখি জানেন? কি দেখো? জোর মালিক আর কানে শুনি বক বকম বক বকম। কেউ কেউ বলছে এই দুষ্টু যাও, আবার কেউ বলছে এই শোনো না, আবার কেউ আবার মুখে কথা বলছে না, এই হাতে হাতে পায়ে পায়ে এই চকে চকে বলছে। ছি 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 ছি। আচ্ছা আপনারা যদি সব সময় এইসব চালিয়ে যাবেন তাহলে কাজ করবেন কখন? আরে কাজ করুন, কাজ করুন। সাহেবের মেজাজ একেবারে আমরা টক্ষই হয়ে গেছি। এই পবিত্র নির্মলকে ডেকে পাঠিয়েছি, তার উপরে অফিসে যদি দেখেন আরে আপনারা কাজ না করে এইসব করছেন, তাহলে অ্যাটম বোমা বাস্ট হয়ে যাবে। সর্বনাশ! এই তোমার সঙ্গে আমার ব্যাপারটা যদি গুপ্ত সাহেব জানতে পারেন তাহলে? কোনো চিন্তা নেই পল্লবী, আমাদের গুপ্ত প্রেম গুপ্ত সাহেবের কাছে কোনোদিন প্রকাশ পাবে না। রবি, তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে রোববার দিন বাবুঘাটে বেড়াতে গিয়ে। তুমি আমি গঙ্গার মাঝখানে গিয়ে বলবো কি? ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারণ লাগতে পারে, কারণ লাগতে পারে, মেঘেদের চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। পল্লবী, আমি তোমাকে বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি নোংরা জাত এই পুরুষগুলো! ঘরে ঘরে বউ আছে, ছেলে আছে, অথচ সুন্দরী মেয়ে দেখলে মোমবাতির মতন গলতে গলতে বলে আই লাভ ইউ, কিন্তু আমি তাদের উত্তরে বলি আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। নো নো মাই ডার্লিং, ওই পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে রবি ব্যানার্জিকে তুমি ও কথা বলবে না। তাহলে কি কথা বলবো স্যার? তোমাকে যেমন করে হোক জানতে হবে মিস্টার রবি আমাকে সন্দেহ করছে কিনা। আজকের এই সেবাব্রত গুপ্ত যে 21 বছর আগে নিখিল গুপ্ত, তার মনে প্রশ্নটা না জেগেছে। স্যার, এরকম কোনো প্রশ্ন তার মনে জাগেনি। তুমি কি করে জানলে? তুমি কি আমার কথা মতো তাকে আমার সম্পর্কের কথা কিছু জিজ্ঞাসা করেছো? হ্যাঁ স্যার, আর জেনেছি তিনি আপনার অতীত সম্পর্কে কিছুই জানেন না। কংগ্রাচুলেশন মাই ডার্লিং। কংগ্রাচুলেশন। আমি জানতাম তুমি ঠিকভাবে ঠিক কাজ করে যাবে। স্যার, তুমি আমার প্রিয়, অবশ্য লোকটুকি, আসলে তুমি আমার প্রিয়া। স্যার, সব কিছু তাই তাই তো আমার কাছে তোমার সব কিছু চাইবার অধিকার আছে। তুমি বলো কি পুরস্কার চাও? শুধু ভালোবাসা, আর? আর কিছু
কিছু নয়, সে আর কিছু চাই না যে আমি, চাই যে শুধু ভালোবাসা। প্রিয় তোমায় কাছে পেয়ে বুকের ভেতর জাগে নেশা। আর কিছু চাই না যে আমি, চাই যে শুধু ভালোবাসা। প্রিয় তোমায় কাছে পেয়ে বুকের ভেতর জাগে নেশা। আর কিছু চাই না যে আমি, আর কিছু চাই না যে আমি। তুমি আমার মনের কোণে রইবে অতি সংগোপনে। তুমি আমার মনের কোণে রইবে অতি সংগোপনে। টানবে মোরে বক্ষ মাঝে, টানবে মোরে বক্ষ মাঝে। পারবে না কেউ নিতে। আর কিছু চাই না যে আমি, চাই যে শুধু ভালোবাসা। প্রিয় তোমার কাছে পেয়ে বুকের ভেতর জাগে নেশা। আর কিছু চাই না যে আমি, আর কিছু চাই না যে আমি, আর কিছু চাই না যে। নিশা নেশা আমারও জাগে পল্লবী, তাই কলকাতার বাইরে থাকলেও আমি তোমার কথা বলতে পারি না। আমার মেয়ে সাধনা অবশ্য আমাকে সন্দেহ করে। আমি সাধনাকে বলি, ভুল বুঝিস না মা, তুই যেমন আমার মেয়ে, আমার প্রিয় পল্লবীও আমার মেয়ের মতো। না! ওই মোটর গর্ত দিয়ে 21 বছর আগে আমি শেষবারের মতো গিয়েছিলাম ওই বলের মতো ভারতীয় যৌবনে গাঁত বসিয়ে দিতে, কিন্তু না, সেদিন আমি ভারতের যৌবন চিবোতে পারিনি। ব্যবসার নেশায় আমি সেদিনের ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। কিন্তু যখন আমি জানতে পারলাম সেদিনের সেই বেকার ভুবন ব্যানার্জি জবরদস্ত পুলিশ অফিসার হয়েছে, তখন আমি কায়দা করে তার বড় ছেলে রবিকে আমারই হেড অফিসে চাকরি দিয়ে দিলাম। সেদিন ছিল 1 মে। কি সাধনা, কি ব্যাপার মা, হঠাৎ তুই অফিসে চলে এসেছিস? টাকার দরকার বুঝি? আগে বলো তো বাবা, তুমি একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিলে? কই না তো। কিন্তু আমি যে শুনলাম তুমি বলছিলে দাঁত বসিয়ে দিতে পারেনি ভারতী ভুবন ব্যানার্জি। ও তুই ঠিক শুনেছিস সাধনা, কাল রাত্রে আমি একটা যাত্রার নাটক করছিলাম ওই নাট্য কোম্পানির স্বর্গের পরের স্টেশন। সেই নাটকের কিছু ডায়লগ, কিছু চরিত্রের কথা আমি আপন মনে বলছিলাম। একদিকে দেশ সেবা, অন্যদিকে বিজনেস নিয়ে তুমি ব্যস্ত থাকো, আর তারই মধ্যে তুমি যাত্রা নাটকে বই পড়ছিলে বাবা। পড়া উচিত মা, যাত্রা হচ্ছে লোকশিক্ষার মাধ্যম, তাই লোকসেবা করতে গেলে লোকশিক্ষার বই পড়তে হবে মা। আর তাছাড়া যারা বই না পড়ে তারা শিক্ষার তথা সমাজের শত্রু। তার চেয়ে অনেক বড় শত্রু যারা এই বস্তির ছেলে মেয়েদিকে পথের ভিখারি সাজায়, তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু মামুনি, না বাবা না, কোনো কিন্তু নয়। ওই বস্তির মালিকের বিরুদ্ধে এই মহিলা সমিতির পক্ষ থেকে আমি বিদ্রোহ করব। আর তোমাকে, আমাকে, হ্যাঁ
তোমাকে উচিত শিক্ষা দিতে হবে সেই সব দেশদ্রোহী কুকুরদের। বাবা শুধু কুকুর নয়, তারা হচ্ছে ওদের বাজে কথা বলে তুই আর নিজের চরিত্রটা নষ্ট করিস না। তোর কথা আমি সব বুঝতে পেরেছি, তাই ওই সব ব্যবস্থা করার জন্য আপনি স্যার অর্জুনকে ডেকে পাঠিয়েছেন স্যার? অর্জুন? হ্যাঁ অর্জুনই তো, বস্তি থেকে উচ্ছেদ হওয়া ছেলেটাকে যে উদ্ধার করে নিয়ে এসেছি। আমি তাকে তার দুঃসাহসিক কাজের জন্য সম্মান দেবো। হ্যাঁ সত্যি বলছো বাবা, তুমি অর্জুনকে ডেকে পাঠিয়েছো? মামনি, তোরা মহিলা সমিতি করলে কি হবে? তার অনেক আগেই আমি আমার এই হৃদয়ের মাঝখানে একটা জনগণতান্ত্রিক সেবা প্রতিষ্ঠান খুলে বসে আছি। আসি বন্ধ করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন, আমার কাজ আছে। তুমি? স্যার উনি হচ্ছেন অর্জুন। অর্জুন? অর্জুন আপনি? হ্যাঁ দাঁড়া দাঁড়া, মানুষের মতো একটা মানুষকে আগে আমি স্বাগত জানাই। কনগ্রাচুলেশন মাই বয়। তোমাকে দেখে আমার সেই পুরনো দিনের কথাটা বলতে ইচ্ছে করছে। এটা বলতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি বলে ফেলুন। কি যেন কথাটা? হ্যাঁ মনে পড়েছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। স্যার বাবা এই ভদ্রলোককে ছেড়ে দাও না, আমি ওনার সাথে একটু আলাপ করতে চাই। আমার সাথে আলাপ করবেন? কিন্তু কেন? বাহ, একই গুন্ডাদের সঙ্গে ফাইট করে যেভাবে আপনি বাচ্চাটাকে উদ্ধার করেছেন, তাতে অনেকেই আপনার সঙ্গে আলাপ করতে চাইবে। আমি এই দেশের গৌরব, অদ্ভুত আপনার সাহস। এই মহিলা সমিতির পক্ষ থেকে আমি আপনার হাতে হাত মেলাতে চাই। কিন্তু এ হাত তো যার তার হাতের সঙ্গে মেলে না ম্যাডাম, কারণ জীবন জ্যামিতির কোনো সরলরেখায় এখনো পর্যন্ত কোনো সরলরেখার সঙ্গে মিলিত হয়নি। সেই জন্যই বুঝি বেকারত্বের ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে বিন্দুকে সিন্ধু ভাবছেন। আপনি কি করে জানলেন যে আমি বেকার? আমি জানি যাদের কাজ নেই তারাই ভালো কাজ করে। বাবা আমার অনুরোধ, ওই আদর্শ ইয়াং ম্যানকে তুমি তোমার কারখানায় একটা চাকরি দেবেন। সাধনা দেবী, মিস্টার ব্যানার্জি, আজই ওর নাম ঠিকানা লিখে এক্ষুনি অ্যাপয়েন্টমেন্ট করে আমার বাবার দেশ সেবার কাজকে হাতকে শক্ত করতে সাহায্য করুন। মা আমার সাক্ষাৎ জগদ্ধাত্রী, তাই আমার মনের কথা বুঝতে পেরে সেই কথাটা নিজের মুখেই বলে গেল। স্যার মিস্টার রবি ব্যানার্জি, তুমি আজই ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও। আপনি সত্যি বলছেন স্যার? জীবনে আমি কখনো মিথ্যে কথা বলিনি যুবক। আমি পল্লবগ্রাহী নই, গুণীর গুণগ্রাহী। তাই তোমার মতো সাহসী তেজস্বী শক্তিমান যুবককে আমি আমার কোম্পানির কাজে নিযুক্ত করলাম। একই আমি স্বপ্ন দেখছি না তো? কার মুখ দেখে উঠেছিলেন স্যার? আমার মায়ের মুখ দেখে। আপনি ভাগ্যবান, তাই মায়ের মুখ দেখে উঠে চাকরিটা পেয়ে গেলেন। বলুন আপনার পুরো নাম কি? অর্জুন ভট্টাচার্য। অর্জুন ভট্টাচার্য? বাবার নাম? আমার বাবা নেই, আমি শুধু মায়ের ছেলে। তো আপনার সঙ্গে আমার কি অদ্ভুত মিল। আমি শুধু বাবার ছেলে, আমার মা নেই। আমরা যেন মহাভারতের দুই পুরুষ, আপনি কর্ণ আর আমি অর্জুন। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয়। মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়।